টাকা চাই, আমারও চাই, কার না চাই ভাই। এক নিমেষের জন্য ধরো তুমি জীবনে যত টাকা আয় করবে ভেবেছিলে তা তুমি অর্জন করে ফেলেছো। তা দিয়ে ভাই তোমার বড় বাড়ি, বড় গাড়ি তাও তুমি আয় করে ফেলেছো, কিন্তু তোমার বয়সটা 60 থেকে 70-এর মধ্যে। যেহেতু ভাই বয়সটা তোমার 60 আর 70 গণ্ডির মধ্যে, তাই আগের মতন খুব একটা ভাই হাঁটাচলা করতে পারো না। আর ডাক্তারবাবু ভাই অনেক খাবার বারণ করেছে খেতে। আর চোখেও খানিকটা ঝাপসা দেখতে শুরু করেছো, তাই তোমার শখের গাড়িটাও ড্রাইভার চালায়। আর দামি পোশাক আশাকেরও আর তোমার শখ নেই, কারণ সেই বয়সটা তোমার পেরিয়ে গেছে। এবার আমি বলি ভাই, এই টাকাটা দিয়ে হবেটা কি, যেখানে তুমি তোমার জীবনে তোমার টাকাই তুমি উপভোগ করতে পারলে না। এবার ধরো তোমার বয়স ভাই 25 থেকে 30। সত্যি কথা বলো, শুনেই ভাই মুখে একগাল হাসি আসলো তো। দেখো যেভাবে আমার আশেপাশে ভাই বেটিং অ্যাপ প্রমোশন করা হয়, আর যেভাবে ভাই আমার আশেপাশের লোকরা ভাই সেই জুয়া বেটিং অ্যাপে টাকা লাগায়, এতে তো ভাই আমি বিলক্ষণ বুঝতে পারি যে মানুষের টাকা প্রয়োজন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত প্রয়োজন, মানে অল্প সময়ে দরকার। কিন্তু ভাই আমি একটা গ্যারেন্টি রাস্তা চাইছিলাম, আর সত্যি বলতে কাছের মানুষ বা প্রিয়জনের কাছ থেকে না, এমন একটা মানুষের কাছ থেকে শিখতে চাইছিলাম যে সেই জিনিসটা নিজে অর্জন করেছে, তাকে খালি জ্ঞান দিচ্ছে। তো ভাই তখনই আমার চোখে পড়ে দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন এই বইটা। যেহেতু দেখো এই চ্যানেলে আমরা বিনিয়োগ, ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই কথা বলি, তো ভাই এত সুন্দর একটা ফাইন্যান্স রিলেটেড বই, তারই খাঁটি জ্ঞান নাই আজকে তুলে ধরা যাক। চলো দেখি এই বইয়ের মালিক এমজি ডিমার্কো আমাদের কি বোঝানোর চেষ্টা করছে। দেখো বইয়ের শুরুতে ভাই লেখক তার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করে, যেখানে সে আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন, সেখানে ভাই হঠাৎ একটা বিলাসবহুল গাড়ি এসে উপস্থিত হয়। কারণ যেহেতু বিলাসবহুল গাড়ি, লেখকের চোখ তার উপর অবশ্যই পড়ে। সেভাবে এখন হয়তো সেই গাড়ি থেকে 50 থেকে 60 বছরের বয়সের কোনো লোক বেরিয়ে আসবে। সে দেখে চমকে যায়, 50-60 তো ভাই অনেক দূরের ব্যাপার, 25 থেকে 26 বছরের একটা ছেলে সেই গাড়ি থেকে বার হয়। সে ধরেই নেয় যে এটা হয়তো তার বাপ দাদার টাকা, কিন্তু সরাসরি গিয়ে যে তাকে জিজ্ঞেস করবে যে এই গাড়িটা আপনার কিনা, তাহলে সে অপমান বোধ হলেও হতে পারে। তাই গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করে, আপনি কী এমন কাজ করেন যে এই গাড়িটা আপনি কিনতে পেরেছেন। সে ছেলেটা হাসি মুখে বলে যে আমি একজন আবিষ্কারক। তো তখন ভাই লেখক একটা আলাদা দৃষ্টিভঙ্গি পায়, কারণ সে সারা জীবনে ভেবে এসেছিল যে 50 থেকে 60 বছর লাগেই একটা মানুষের ধনী হতে, যে কম বয়সেও ধনী সে শুনেছিল, কিন্তু ফার্স্ট টাইম যখন নিজের চোখের সামনে দেখলো, তখন ভাই তারও বিশ্বাস হলো যে না, কম বয়সেও ধনী হওয়া যায়। তখন সে ভাই তার একটা লক্ষ্য নির্ধারণ করে যে আমিও অল্প বয়সে ধনী হব, তার একটা গোল অর্থাৎ এম সেট করে। সেই হিসাবে ভাই সে তার নিজের রিসার্চ করাও শুরু করে দেয়। সে খুঁজে পায় যে বেশি না, এই 4 প্রকার মানুষ ভাই অল্প বয়সে ধনী হয়। ফার্স্ট হচ্ছে খেলোয়াড়, 2 হচ্ছে অভিনেতা, 3 সেলিব্রিটি, আর 4 হয় তুমি কোনো বড় মাপের আবিষ্কারক। আর তার সাথে সাথে এমন একটা রাস্তাও সে খুঁজে পায়, যে রাস্তায় পড়ে একটা সাধারণ মানুষও ভাই অল্প বয়সে ধনী হতে পারবে। আর সেই রাস্তায় চলে অর্থাৎ লেখক নিজে সেই রাস্তায় হেঁটে অল্প বয়সে ধনী হয়েছে। এবার দেখো এই যে ফাইন্যান্সিয়াল জার্নিটা আছে, এ থেকে বি পয়েন্টে যাওয়ার, এ হচ্ছে তোমার বর্তমান সিচুয়েশন, যে তোমার মাথায় কি কোনো ঋণ আছে, বা হয়তো তোমার পকেট শূন্য, বা হয়তো কিছুটা সেভিংস আছে। বর্তমান যে অবস্থাটা আর্থিক, সেটা তোমার ধরো পয়েন্ট এ। আর পয়েন্ট বি হচ্ছে সেই জায়গাটায়, যে জায়গাটায় পৌঁছে যাওয়ার পর তোমার ভাই টাকার চিন্তা আর করতে হয় না। তুমি যে কোনো দোকানে গেলে ভাই প্রাইস ট্যাগ আর দেখতে হয় না, প্রোডাক্টটা দেখো, যে পছন্দ হলে ভাই নিলে, কারণ আর প্রাইস ট্যাগ দেখার দরকার নেই, কারণ অঢেল টাকা আছে ভাই। তো এ থেকে বি পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা, এটা অনেকটা লম্বা আর কঠিন, এবং এই রাস্তাকে লেখক প্রায় 3 ভাগে ভাগ করেছে। এক সাইড ওয়াক, স্লো লেন আর ফাস্ট লেন। সাইড ওয়াক এই রাস্তাটা ভাই যারা বেছে নেয়, তারা ভাই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য হেঁটে যেতে বেশি পছন্দ করে। আর স্লো লেনে তারা সাইকেল নিয়ে যেতে বেশি পছন্দ করে, আর ফাস্ট লেনে তারা ভাই গাড়ি নিয়ে যেতে বেশি পছন্দ করে। এবার আসো ভাই সাইড ওয়াকে, এটাকে আমি বিস্তারভাবে বলছি। এই সাইড ওয়াক রাস্তাটা যারা বেছে নেয়, তাদের ভাই শেষ জীবনে দারিদ্র আর অভাবই থাকবে, এটা ভাই তাদের নিয়তি। এবার এই সাইড ওয়ার্কও ভাই 2 ধরনের, এক হচ্ছে সাইড পুয়ার, এক হচ্ছে সাইড রিচ। সাইড পুয়ার তারা আজ আনে আজ খায়, কালকের চিন্তা তারা করে না। এরা ভাই যে কাজটা করে, সেই কাজের মাইনেটা যদি দিতে একটু দেরি হয়, তাহলে ভাই তাদের আর্থিক অবস্থা একবারে নড়বড়ে হয়ে যায়। আর এরা ভাই পথের বিক্রি হতে জাস্ট একটা সারপ্রাইজ বিল বা কোনো এমার্জেন্সি মেডিকেল আসলেই ভাই এরা একবারে পথের বিক্রি হয়ে যায়। আর এদের সব সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে লোন নিয়ে আরও যে রাস্তাটা হেঁটেছিল সেই রাস্তার আরও পিছনে চলে গেল। এবার আসো ভাই সাইড রিচ। এদের দেখে ভাই তুমি বুঝতেই পারবে না যে এরা গরিব। হ্যাঁ, পকেটে এদের 500 টাকা থাকলেও পরনের পোশাকটা থাকে ভাই এদের 1000 টাকা। এদেরা ভাই এন্টারটেনমেন্টে প্রচুর খরচা করে, তাতে যদি তাদের ধারও নিতে হয়, এরা তাও নেয়। এবার ভাই বলো তো কি, টাকার সাথে এদের যে স্বভাবটা, এটা খুবই বাজে বা খারাপ। কারণ টাকা আসলেই ভাই তারা মদ, নেশা, জুয়ায় আসক্ত হয়ে পড়ে। এরা ভাই বড় ভারী বড় গাড়ি বা ক্যাশ টাকা, মানে অর্থাৎ ধনী হতে গেলে এদের দুখানা জিনিস খুব গুরুত্বপূর্ণ, হয় লাক নয় লটারি। লাক মানে কি, ওই রাস্তায় যেতে যেতে কোনো মূল্যবান জিনিস যদি সে তারা খুঁজে পায়। আর লটারি তো বুঝতেই পারছো, যদি লটারি তারা লেগে যায়। এই দুটো পদ্ধতি ছাড়া তারা ভাই আর কোনো ধনী হওয়ার আর কোনো বিকল্প তাদের কাছে নেই। এবার এই যে ভাই সাইড ওয়াক রাস্তায় যারা হাঁটে, লেখক কিন্তু ভাই তাদের একেবারে গরিব তা বোঝায়নি। কারণ কি ভাই, গরিব আর বড়লোকের যে বেসিক পার্থক্যটা, সেটা আগে বোঝো। যে ভাই 1 লাখ টাকা ইনকাম করে আর যে 18,000 টাকা ইনকাম করে, সমাজের চোখে কিন্তু ভাই 1 লাখ ইনকাম লোকটাই বড়লোক।
কিন্তু তার খরচা যদি হয় 1,10,000, আর যে 18,000 টাকার লোক আছে সে যদি খরচা করে 8,000 আর সেভ করে 10,000 টাকা, ভেতর দিয়ে দেখতে গেলে কিন্তু ভাই সেই 1,00,000 লোকেরটা সে কিন্তু গরিব, কারণ সে 10,000 টাকা মাইনাসে আছে। আর 18,000 ছেলেটা সে কিন্তু বড় লোক, সে 10,000 টাকা প্রফিটে আছে। হ্যাঁ, উপর দিয়ে দেখতে গেলে কিন্তু ভাই 1,00,000 টাকা যেহেতু সে কামাচ্ছে সমাজের চোখে সেই বড় লোক, কিন্তু ভেতর দিয়ে দেখতে গেলে আলাদা কনসেপ্ট। একটা কথাই বলছি ভাই, এটা মাথায় রাখো, যার আয়ের তুলনায় খরচা কম সে বড় লোক, আর যার আয়ের তুলনায় খরচা বেশি সে যত টাকাই কামাক না কেন সে গরিব। এর জন্যই দেখবে কখনো কখনো কোনো বড় বড় সেলিব্রিটি বা অভিনেতা বা খেলোয়াড় যারা একসময় খুব ধনী ছিল তারা ভাই একবারে ব্যাংকারাপ্ট হয়ে যায়, মানে ব্যাংকে একটা টাকা থাকে না, একদম শূন্য, কারণ ভাই তাদের আয়ের থেকে খরচ অনেক বেশি হয়ে গেছিলো। এবার আসো ভাই স্লো লেনে, অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য এখানে মানুষরা সাইকেলে যাওয়ার বেশি পছন্দ করে। এখানে ভাই অর্থাৎ যতটা আমি বুঝলাম, মানে লেখক কর্মজীবী বা চাকরিজীবী মানুষদেরই বেশি বুঝিয়েছে। আর যাই হোক, এরা ভাই সাইড ওয়াক এর থেকে অনেকটা বেটার, কারণ এদের ভাই একটা স্লো লেনের কাছে একটা ফাইন্যান্সিয়াল এম তো আছে, কারণ তারা জানে আমরা এই সময় ভাই আমরা একটা রিটায়ারমেন্ট নেব, আমাদের একটা ফাইন্যান্সিয়াল এম আছে। কিন্তু ভাই এদের জীবনটা ঠিক পিঁপড়ের মতন, ওই গরমকালে না খেয়ে ভাই শীতকালের জন্য জমিয়ে রাখা। মানে ভাই যুবক অবস্থায় অক্লান্ত পরিশ্রম করা, মানে যৌবনকালকে বিক্রি করে বৃদ্ধ অবস্থায় ভাই একটা মোটা অঙ্কের টাকা জমিয়ে সেই টাকাটা ভাই উপভোগ করার একটা পরিকল্পনা তারা করে। এবার দেখো, এটাই ভাই সাধারণত সমাজের আমাদের বা তোমার সবার মানসিকতা, বা আমাদের এই মানসিকতা থোপে দেওয়া হয় যে ভাই যাও কাজ করো বা চাকরি বাকরি করো, সরকারি বা বেসরকারি, তারপর সেটা জমাও, তারপর সেটা ইনভেস্ট করো, তারপর একটু সময় দাও, 50-60 বছর পর সেই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট ধারণ করবে, তারপর ভাই তুমি রিটায়ারমেন্ট নিতে পারো। এতে করে লেখক এটা বলতে চায়, এতে করে তুমি ধনী তো হয়ে যেতে পারবে বয়সের শেষ পর্যায়ে গিয়ে, কিন্তু এটা ভাই জীবন উপভোগ করার একটা সঠিক রাস্তা নয়। দেখো, টাকা তোমার একটা সম্পদ, কিন্তু টাকাই যে তোমার মূল সম্পদ এটা না। এখানে ভাই লেখক আমাদের 3 F'ের সাথে পরিচয় করায়। ফার্স্ট এফ হচ্ছে ভাই ফিট, দ্বিতীয় এফ হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর তৃতীয় এফ হচ্ছে ফ্রিডম। মানে বোঝাতে চাইছে ভাই টাকার সাথে সাথে ফিট, অর্থাৎ তোমার শারীরিক সুস্থতাও থাকতে হবে। ফিট মানে একবারে 6 প্যাক থাকার দরকার নেই, শারীরিক সুস্থ থাকলে সেটাই যথেষ্ট। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মানে ওই বন্ধু বা পরিবার না থাকলে ভাই তুমি সেই টাকার করবে কি, আমরা তো ভাই মানুষ, সময়টা কার সাথে কাটাবে। আর 3 নম্বর হচ্ছে ভাই তোমার একটা ফ্রিডম, অর্থাৎ তোমার একটা স্বাধীনতা থাকতেই হবে। এই তিনটেকে নিয়েই আর টাকাকে নিয়েই, এগুলোই হচ্ছে তো ভাই তোমার জীবনের মূল সম্পদ। আর যারা ভাই এই সাইড লেনে থাকে তারা ভাই সময়কে বেশি প্রাধান্য দেয়, মানে সময় দিয়ে বেশি টাকা আয় উপার্জন করার চেষ্টা করে, তাই তারা কখনো কখনো ওভারটাইমও করে। যেই তুমি ভাই ওভারটাইম করলে, মানে প্রিয়জন মানুষের কাছ থেকে তোমার সেই সময়টা সেখানে না দিয়ে তুমি ওভারটাইম করছো, তাহলে ভাই মানসিক একটা তোমার ক্ষতি হবে। আর ওভারটাইমটা যদি করো তাহলে তোমার শারীরিক একটা ক্ষতি তো হবে, মানে ওভারটাইম করলে মানসিক বা শারীরিক এই দুটো ক্ষতি হবেই। কিন্তু এবার যদি ভাই তুমি এই ওভারটাইমটা না করে সেই সময়টা তুমি নিজের কিছু বানাতে বা কিছু জানতে শিখতে যদি কাজে লাগাতে পারো, সেটা ভাই সব থেকে ভালো। এবার যারা ভাই এই সাইড লেনে থাকে, এটা ভাই একটা কঠিন বাস্তব যে তুমি যদি কাজ করতে না পারো তাহলে তুমি বিদায়। আর এর উল্টোটা ধরো, তুমি যত ভালোই কাজ করো না কেন, তোমার আয় আর পদ অন্য একটা মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবার আসো ভাই ফার্স্ট লেনে, অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার এই যে রাস্তাটায়, এখানে মানুষরা গাড়ি করে যেতে বেশি পছন্দ করে। আর ফার্স্ট লেনে এন্টার করার লেখকের প্রথম শর্তই হচ্ছে তোমায় কিছু না কিছু ক্রিয়েট করতে হবে। দেখো, মানুষের জন্মানোর পর থেকেই সে যে দুধ, দই, অর্থাৎ জামা কাপড়, জুতো, এই যে সে কিনছে সে হলো কনজিউমার, আর যে সেটা উৎপাদন করছে সে হচ্ছে ক্রিয়েটার। তো তোমাকেও সমাজকে ভাই কিছু না কিছু ফিরিয়ে দিতে হবে, হয় ছোটো থেকে ছোটো লজেস বানাও বা বড় থেকে বড় অ্যাপ বা সফটওয়্যার বানাও, মানে সমাজকে তোমায় কিছু না কিছু দিতেই হবে, অর্থাৎ কিছু না কিছু তোমায় ক্রিয়েট করতেই হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট ডিপেন্ড, ইনভেস্ট অ্যান্ড ইন্টারেস্ট, মানে ওই সেম পদ্ধতি হয়ে গেল যে টাকা জমানো, তারপর ইনভেস্ট করো, তারপর একটা ইন্টারেস্ট রেট আসবে, মানে ওই সুদ আসবে, তারপর অনেকটা সময় দাও, তারপর গিয়ে একটা কমফোর্টেবল লাইফ পাবে তুমি। তাহলে তো ভাই সেই স্লো লেনের রাস্তাতে হয়ে গেল। এখানে লেখক বলছে এটা না করে তুমি টাকার গাছ লাগাও। টাকার গাছ লাগানোর ইন দ্য সেন্স প্যাসিভ ইনকাম জেনারেট করার কথা বলছে। প্যাসিভ ইনকাম আরও সহজ ভাষায় বলছি, ধরো যে ব্যবসা, যে ফ্যাক্টরি বা যে দোকানটা তুমি ভাই অক্লান্ত পরিশ্রম করার পর সেটা দাঁড় করিয়েছো, এখন সেটা চালানোর জন্য তুমি সঠিক মানুষ নিযুক্ত করে রেখেছো। মোট কথা ভাই, তুমি না থাকলেও তোমার সেই ব্যবসা, ফ্যাক্টরি বা দোকানটা সেটা খুব ভালোভাবে চলে, আর মাসে মাসে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। আর যেহেতু ভাই তুমি সেরকম ভালো ভালো মানুষ নিযুক্ত করেছো, ব্যবসাটাও ভালোভাবে চলছে, তাহলে এখন তুমি ভাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেও কোনো অসুবিধা নেই। শুধু হ্যাঁ, মাসে বা বছরে খোঁজ নিলে যে সব ঠিকঠাক চলছে। তো এটাই ভাই প্রকৃত অর্থে তোমার কাছে টাকার গাছ। এবার যেহেতু তুমি ফার্স্ট লাইনে এন্টার করতে গেলে তোমায় কিছু ক্রিয়েট করতে হবে, অর্থাৎ কিছু না কিছু ভাই বিজনেস তো করতেই হবে। তো লেখক এখানে কিছু বিজনেসে তোমায় সাজেস্ট করে, যেমন গুড অ্যান্ড সার্ভিসেস বিজনেস। গুড মানে ওই কোনো পণ্য বা সার্ভিস, পণ্য বলতে ওই পেন, জুতো, জামা, রুটি, এই সমস্ত কিছু। আর সার্ভিস হচ্ছে ওই গাড়ির যে সার্ভিস করাও, এরকম বিভিন্ন সার্ভিস। আর দ্বিতীয় হচ্ছে
রেন্টাল বিজনেস, ওই গাড়ি ভাড়া দেওয়া, বাড়ি ভাড়া দেওয়া। তৃতীয় হচ্ছে ওই অ্যাপ বা সফটওয়্যার। 4 হচ্ছে বই। 5 হচ্ছে ভাই কোনো ওয়েবসাইট। এরকম তোমার যেটা ভালো লাগে, এবার তুমি নিজের একটা চাহিদা অনুযায়ী একটা ব্যবসা খোঁজো। এবার দেখো, এই যে ফার্স্ট লেনে এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য গাড়ি করে যাওয়ার যে একটা কথা, এই গাড়িটাই হচ্ছে ভাই প্রকৃত অর্থে তোমার সেই ব্যবসাটা। মানে তোমার ব্যবসাকেই এখানে প্রকৃত অর্থে সেই গাড়ির সাথে তুলনা করা হয়েছে, যে এ থেকে বি পয়েন্টে যে যাবে ব্যবসার থ্রু। এবার তাই একটু পার্থক্য বুঝে নাও যে স্লো লেন আর ফাস্ট লেনের ভিতর সামান্য একটু পার্থক্য। যারা ভাই স্লো লেনে থাকে তারা ভাই জমানো আর ইনভেস্টের দিকেই বেশি ফোকাস থাকে। আর যারা ভাই ফাস্ট লেনে থাকে তারা ভাই জানে যে জমাবো কীভাবে, যতটা আমার আয় ততটাই আমি জমাতে পারবো, তাই না জমিয়ে আমার আয়টাকে কীভাবে বাড়াবো, অর্থাৎ মোটা টাকা কীভাবে ইনকাম করবো সেই দিকে তারা ফোকাস করে। আর স্লো লেনে যারা থাকে তারা ধরেই রাখে 20 থেকে 30 বছর তাদের ভাই অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর ফার্স্ট লেনে যারা থাকে তারা ধরেই রাখে ভাই 5 থেকে 10 বছর অক্লান্ত পরিশ্রম করবো, মানে কোনো আরাম নেই, আরাম হারাম তখন। আর তারপরে যে সময়টা আসবে সেটা খুব সরল আর সোজা। আর স্লো লেনের আয় নিজের হাতে থাকে না, কিন্তু ভাই ফার্স্ট লেনের তাদের আয় ভাই তাদের নিজের হাতেই কন্ট্রোলে থাকে। কারণ তারা যে ব্যবসাটা করে, আজ ভাই সেই ব্যবসার যে প্রোডাক্টটা বিক্রি করে তার দাম বাড়িয়ে দিলেই ভাই তাদের আয় বেড়ে গেল। বা হয়তো যে প্রোডাক্টটা তারা 10,000 লোককে বিক্রি করে সেখান থেকে ভাই 1 লাখ লোককে বিক্রি করলে তাতেও ভাই তাদের আয় বেড়ে গেল, মানে তাদের আয় তাদের নিজেদের হাতে থাকে। এতে ভাই তুমি সোজা সাপটা বুঝে যাও যে স্লো লেনে ভাই কর্মচারীরা থাকে আর ফার্স্ট লেনে ভাই অর্থাৎ ব্যবসা অর্থাৎ মালিকরা থাকে। এবার দেখো ভাই, যারা ভাই স্লো লেনে থাকে তারা মিউচুয়াল ফান্ড, স্টক এগুলোতে ইনভেস্ট করে ভাই ধনী হওয়ার একটা পরিকল্পনা রাখে। আর যারা ভাই ফার্স্ট লেনে থাকে তারাও ভাই ইনভেস্ট করে স্টক, মিউচুয়াল ফান্ডে, কিন্তু তারা এটাকে একটা বাড়তি ইনকাম সোর্স বানানোর জন্য করে। মানে একটা সোর্স অফ ইনকামে তারা ডিপেন্ড হয়ে থাকবে, যেটাখান থেকে তাদের একটা প্যাসিভ মোটার অঙ্কের টাকা আসছে। সে টাকাটা যখন তাদের কাছে আসে তারা কি ফেলে রাখবে, সেটা তারা ইনভেস্ট করে ওই স্টক মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে। এবার যারা স্লো লেন তারা ভাই সময় নিয়ে অনেক খুঁতখুঁতে, তারা ভাই সময়টাকে বেশি দিয়ে বেশি উপার্জনের একটা চেষ্টা করে, মানে ওভার টাইম করে। আর ভাই ফার্স্ট লেনে এরা ভাই কাজ নিয়ে আবার অনেক বেশি খুঁতখুঁতে। কারণ ভাই স্লো লেনে কেউ যদি ভাই 10 ঘন্টা কাজ করে 500 টাকা ইনকাম করে, তারপর ওভার টাইম করে ভাই 700 টাকা, কিন্তু ভাই ফার্স্ট লেনে যারা থাকে তারা চেষ্টাই করে একবারে ভাই 10,000 টাকার কাজ কীভাবে করা যায়। আর ফার্স্ট লেনে যারা থাকে তাদের একটা মানসিকতা এমন কাজ করে যে একটা কাজ কমপ্লিট করার সাথে সাথেই আরেকটা কাজ খুব দ্রুত কমপ্লিট করে। আর তাদের ভেতর অন্যদের দিয়ে যে কাজ করিয়ে একটা যে প্রতিভা, সেটাও ভাই তারা শিখে নেয়। কারণ তারা এটা জানে ভাই একা ভাই আর কতগুলো কাজ করতে পারবো, যদি একটা সাথে টিম থাকে তাহলে ভাই আরও বেশি কাজ দিতে পারবো। এটা ভাই কাজ নিয়ে বিশাল খুঁতখুঁতে। এবার দেখো, স্লো লেনরা না কখনো ভাই যারা ফার্স্ট লেনে থাকে তাদের উপর হাসাহাসি করে। স্লো লেনরা যে পরিমাণ পরিশ্রম করে পরের মাসেই ভাই তাদের একটা পারিশ্রমিক তারা পেয়ে যায়, কিন্তু ফার্স্ট লেনরা যে পরিমাণ ফার্স্টে ভাই পরিশ্রম করে সেই পরিমাণ তারা অর্থ পায় না, তাই তারা একটু হাসাহাসি করে। কিন্তু 3-4 বছর পর তাদের সেটা যে কাজটা সেটা যদি দাঁড়িয়ে যায় বা সেই সিস্টেমটা যদি তারা বানিয়ে দেয়, তারপর যে আউটকাম বা যে পরিমাণ অর্থ আসে সেটা ভাই মানে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তখন ভাই স্লো লেনরা শুধু এটা দেখে, কারণ দেখা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। এবার ভাই তোমার একটা বাস্তব কথা বলি, যারা ভাই আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে আছি তারা ভাই না চাইলেও আমাদের স্লো লেনে পার্টিসিপেট করতেই হবে। কারণ ভাই টাকা কোথা দিয়ে আসবে, সেজন্য তো ভাই তোমায় কোনো না কোনো চাকরি করতেই হবে। তো ওই কাজ করবে, তারপর যে ওভার টাইমটা পাবে, মানে যে কাজটা করবে সেখান থেকে একটা আর্থিক আয় হলো, তারপর যে বাড়ি আসলে তারপর যে টাইমটা ওভার টাইমটা, এখন তুমি চাইলে সেই কোম্পানির জন্য কাজ করে সেই কোম্পানিটাকে বড় বানানোর চেষ্টা করতে পারো। আর না হলে সেই টাইমটা তুমি যদি নিজের কিছু ক্রিয়েট করতে, নিজের কিছু বানাতে সময় দাও, তাহলেই ভাই তুমি এই স্লো লেন থেকে ফার্স্ট লেনের রাস্তায় এসে পড়বে। তাহলেই ভাই তুমি এই স্লো লেনের রাস্তা দিয়ে ফার্স্ট লেনের রাস্তায় ভাই এন্ট্রি নিতে পারবে। আর ভাই ফার্স্ট লেনে যে সমস্ত ব্যবসা করা হয় তার জন্য লেখক 5টা ভাই মূল নীতিও তোমার সামনে তুলে ধরেছে, সেটা এবারে এক এক করে বলছি। ফার্স্ট, যেটা তুমি করতে চাও আর যেটা তুমি ভালো পারো। করতে চাই বললেই তো আর সেটা করা যায় না, সেটা তোমায় ভালো জানতেও হবে, সেটাকে ভাই ব্যবসার আকারে রূপান্তরিত করে দাও। 2, যে কেউ যাতে ভাই সেই ব্যবসাটা চালু না করতে পারে। আবার শোনো, যে কেউ যাতে সেই ব্যবসাটা চালু না করে ফেলতে পারে। 3 নম্বর হচ্ছে ভাই, পুরো নেতৃত্ব যেন ব্যবসার তোমার হাতেই থাকে, মানে নিয়ন্ত্রণটা যাতে তোমার হাতে থাকে। এবার বলবে হয় যারা ব্যবসা করে তাদের পুরো নিয়ন্ত্রণ তো নিজের হাতেই থাকে। না ভাই, অনেকে ভাই ফ্র্যাঞ্চাইজি মডেলেও ব্যবসা করে। ফ্র্যাঞ্চাইজি মডেলটা কি, বড় কোনো ব্র্যান্ড আছে তার তুমি প্রোডাক্টটা বিক্রি করো, তার লোগো, তার প্রোডাক্ট এগুলোই তুমি সেল করো। এতে কী হয়, বড় কোম্পানি যদি গুটিয়ে যায় তাহলে তোমার ব্যবসাটাও গেল, আর যদি ভালোও চলে তবুও ভাই তুমি তার অধীনে থাকো, মানে তোমার হাতে খুব একটা কন্ট্রোল থাকে না। তাই চেষ্টা করো ভাই শুরুতে কোনো বড় ব্র্যান্ডের কাছে ফ্র্যাঞ্চাইজি না নিয়ে নিজের ছোটো কিছু স্টার্ট করতে, নিজের পার্সোনাল ব্র্যান্ড বানাও। আর সব পার্সোনাল ব্র্যান্ডই ভাই শুরুতে ছোটোই থাকে, তাই চেষ্টা করো পার্সোনাল ব্র্যান্ড নিজের রাখার, সেখানে ভাই পুরো কন্ট্রোল তোমার হাতেই থাকবে। এবার 4 নম্বর হচ্ছে ভাই স্কেল, মানে তোমার এই যে ব্যবসাটা করো, যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটা ভাই কত দূর যেতে পারে। সেটা কি লোকাল নাকি ন্যাশনাল, অর্থাৎ দেশে কি পুরো সারা দেশে তুমি ছড়াতে পারো, নাকি ইন্টারন্যাশনাল অর্থাৎ দেশ বিদেশেও ছড়াতে পারো, সেটা মেজার করো। আর 5 নম্বর হচ্ছে ভাই
ব্যবসা বা বিজনেস অটোমেশন। এখন দেখো ভাই, এই বিজনেস অটোমেশনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ভাই চাকরিতে হ্যাপা যদি থাকে এক, ব্যবসায় হ্যাপা থাকে ভাই 10। কারণ 10 রকম ভাই 10 দিক দিয়ে সমস্যা আসে। কারণ ভাই চাকরিতে তাও একটা সুবিধাতে হয় যে সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া যায়, কিন্তু ব্যবসাতে ভাই তুমি যদি অটোমেশন না করতে পারো, এখানে ভাই সপ্তাহ 24/7 তোমায় ভাই অ্যাক্টিভ থাকতে হবে। সপ্তাহে 7 দিনই তোমায় অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। আর যদি অটোমেশন করতে পারো, অটোমেশন মানে যে তুমি ছাড়াও যে তোমার ব্যবসাটা খুব ভালোভাবে চলছে, মানে একবারে ভেঙে পড়ছে না, কারণ তুমি সঠিক পদে সঠিক মানুষকে নিয়োগ করে ফেলেছো। সঠিক পদে সঠিক মানুষকে নিয়োগ করে ফেলেছো। কথাটা কিন্তু দুবার বললাম, মাথায় খেয়াল করে রেখো। আর অটোমেশন একবার করতে পারলেই তাহলেই ভাই তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারো, তখনই ভাই তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে। আর না করতে পারলে ভাই, বারবার বলছেন, চাকরির থেকেও এখানে হ্যাপা কিন্তু বেশি। কারণ ভাই চাকরিতে তাও তোমার একটা চিন্তা তুমি কাজের জায়গায় ফেলে আসতে পারো, কিন্তু ভাই ব্যবসার চিন্তা ভাই ওটা মাথায় ভনভন করে সারা দিন ঘুরতেই থাকে। তাই ভাই অটোমেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবার ভাই শেষ পার্টে এসে লেখক আমাদের বোঝাতে চাইছে যে সিদ্ধান্ত, তুমি যত তাড়াতাড়ি ভাই সিদ্ধান্ত নিতে পারবে, তত তাড়াতাড়ি এ থেকে বি পয়েন্টে তুমি যেতে পারবে, অর্থাৎ রিটায়ারমেন্ট নিতে পারবে। রিটায়ারমেন্ট অবস্থাটা আমি আরেকবার ব্যাখ্যা করছি। এমন অবস্থা যেখানে ভাই তুমি একটা মোটা অঙ্কের টাকা তোমার কাছে আছে, আর তুমি কাজ না করলেও প্রতি মাসে তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে। জীবনে ভাই এই সিদ্ধান্তটাকে লেখক অনেক গুরুত্বপূর্ণ দিয়েছে। যে ধরো তোমার মাথায় আজকে অনেক লোন বা ঋণ, কেন? কারণ তুমি লোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, তাই তোমার মাথায় আজকে ঋণ। তো তুমি যদি এই ফার্স্ট লেনে আসতে চাও, তাহলে ভাই সিদ্ধান্ত তোমায় খুব তাড়াতাড়ি নিতে হবে। যত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে, তত তাড়াতাড়ি তুমি এই ফার্স্ট লেনের রাস্তায় আসবে আর এ থেকে বি পয়েন্টে যাবে। এখানে ভাই কেন জানি না বইটা পড়ার সময় লেখক ভাই সিদ্ধান্তকে অনেক হাইলাইট করছিল। কারণ ভাই সে এটা বোঝাতে চাইছিল, কারণ তুমি আজকে যে কন্ডিশনে আছো সেটা তোমার সিদ্ধান্তের কারণে, আর তুমি কালকে 3-4 বছর পর কোথায় থাকবে সেটাও তোমার আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সিদ্ধান্ত ভাই তোমার জীবনকে প্রচুর প্রভাবিত করে, প্রচুর ইম্প্যাক্ট করে। তাই যত তাড়াতাড়ি নিতে পারবে তত তাড়াতাড়ি ভালো। এরপর কনসেপ্ট আসে ভাই আইডিয়ার। দেখো ভাই, এটা আমাদের হিউম্যান ব্রেনের একটা কি সৌন্দর্য, বিউটি। হঠাৎ করে আইডিয়া আসে, মানে এটা একটা ইভেন্টের মতন, হঠাৎ আসে হঠাৎ যায়। তখন ভাই কিছু কিছু মানুষ পেন আর পেপার নিয়ে সেই আইডিয়াটা লেখে, পরে আবার সেটাকে প্রসেস করে, দেখে যে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে কি না পারে। তারপর যখন সেটা অন গ্রাউন্ড টেস্ট করে, সেটা কাজে কলমে খাটায়, আর তখন যদি সেটা না হয়, তাহলে ভাই সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স পায়। আর যদি হয়ে যায়, তাহলেই তো ভাই তাদের সমস্যার সমাধান হয়ে গেল। কারণ ভাই প্রতিটা ব্যবসা শুরু করতেও কিন্তু ভাই ফার্স্ট একটা আইডিয়াই লাগে। এবার যারা ভাই ব্যবসা করে, তারা ফোকাস ভাই দুদিকে রাখে, এক লাভ্যাংশের দিকে, আর এক ভাই কম্পিটিটরদের দিকে। এবার লেখক বলছে তুমি দুটোর দিকে নজর রাখো, কিন্তু ভাই সেন্টারে অর্থাৎ মাঝখানে তুমি কাস্টমারকে রাখো। কাস্টমার যদি ভাই তোমার প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার পর খুশি থাকে, বা তাকে যদি তুমি খুশি রাখতে পারো, তাহলে ভাই তোমার লাভ্যাংশ তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর কম্পিটিটরও তোমার কেউ কিছু করতে পারবে না। তাই সেন্টারে সর্বদা ভাই কাস্টমারকে হ্যাপি রাখার চেষ্টা করবে। কারণ ভাই প্রথম তোমার প্রচার সেই কাস্টমাররাই করবে, তোমার প্রোডাক্ট বা সার্ভিস যদি ভালো হয়। আর সেখান থেকেই ভাই একটা ব্যবসা ব্র্যান্ডে রূপান্তরিত হয়। এবার ভাই আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে, যারা ভাই এই ফার্স্ট লাইনে থাকে না, তারা ভাই টিভি বা খুব একটা এন্টারটেনমেন্ট খুব একটা দেখে না। হ্যাঁ দেখে, কিন্তু খুব একটা দেখে না। এটার ভাই মূল কারণই, কারণ তারা যে কাজটা করে সেখানে ভাই মানসিক শারীরিক অক্লান্ত পরিশ্রম, কিন্তু ভাই তবুও একটা মনের কোণে শান্তি থাকে যে না, যেটা আমি করছি সেটা আমার নিজের কাজ, সেটা আমার নিজের কাজ। যেহেতু তার নিজের, সেহেতু তাই দেখতে পায় খোলা চোখে যে 2-3 বছর পর আমার এই কাজটা আমার জীবনকে কীভাবে প্রভাবিত করে। তাই সেটা ভেবেই সে ভাই আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। তাই আলাদা করে ভাই আনন্দ নেওয়ার জন্য টিভি খোলার তার আর দরকার পড়ে না। এবার যদি ভাই এই পুরো বইয়ের মূল সার আমায় তোমার সামনে তুলে ধরতে হয় একটা লাইনে, যে লাইনটা শোনার পর ভাই তোমার এই পুরো বইয়ের কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে সমাজ আমাদের বলে যাও চাকরি বাকরি কাজবাজ করো, সেখান থেকে টাকা জমাও, তারপর ইনভেস্ট করো, তারপরে গিয়ে ভাই তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ এ থেকে বি পয়েন্টের যাত্রা তোমার কমপ্লিট, তুমি রিটায়ারমেন্ট নাও। সেই রিটায়ারমেন্টে ভাই তোমার কাছে টাকা থাকে, কিন্তু ভাই সময় থাকে না। আর এই লেখক আর এই বই আমাদের বোঝায় যে তুমি রিটায়ারমেন্ট নাও, কিন্তু টাকার সাথে সাথে যেন তোমার কাছে সময়টাও থাকে সেই টাকাটা উপভোগ করার জন্য। তাই ভাই অল দ্য বেস্ট। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।